চলছে তার নিজ আপন গতিতে। দেখতে দেখতে কেটে গেছে বেশ কয়েকটা দিন। তে এখন বাসা টু ভার্সিটি আর ভার্সিটি টু বাসা, এছাড়া ওর এখন কোথাও যাওয়া হয় না। সামনেই ওদের ভার্সিটির নবীন বরণ অনুষ্ঠান, যার কারণে তে অনেকটাই ব্যস্ত আছে। মোটামুটি এখন সবকিছুই ঠিকঠাক আছে। অনুষ্ঠানের কারণে ভার্সিটির ক্লাস শেষে রিহার্সাল হয়, যার কারণে মোটামুটি এখন সবাই অনেক বেশি ব্যস্ত। অনুষ্ঠানের ম্যানেজমেন্টের কাজ অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্টদের, যার মধ্যে তে, ন্যান্সি আর হানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সবার পারফরমেন্স লিস্ট অ্যানকারিং করা, সাজানোর দায়িত্ব, সবকিছু অর্ডার করা, সব দায়িত্ব ওদের উপর। বেচারীরা রীতিমতো খাওয়া গোসল সব বাদ দিয়ে সারাদিন এইসব কাজ নিয়ে পড়ে থাকে। অবশ্য ওদের এসব জিনিসের মধ্যে ফাঁসার পেছনে একটা কারণ আছে। ওদের তো এখানে ফাঁসিয়েছে সুগা আর ইউনো। এরা যখন মাঝে মাঝে কাজ করতে করতে বিরক্ত হয়ে যায়, তখন তো ইচ্ছা মতো সুগা আর ইউনোকে বকে। সুগা আর ইউনো ইচ্ছা করে ওদের উপর সব দায়িত্ব দিয়েছে। অবশ্য তেরা যে সুগা আর ইউনোকে বকে, এটা সামনাসামনি না, সব বকাবকি আড়াল থেকেই হয়। কারণ সুগা আর ইউনো যদি তে, ন্যান্সি আর হানির বকাবকি শুনতো, নির্ঘাত 3 দিন অজ্ঞান হয়ে থাকতো। আর যেহেতু লিসা ওদের যে উপর ক্লাসে, তাই লিসাকে বেশি একটা দায়িত্ব দেওয়া হয়নি। তবু লিসা তেদের সাথে এসে কাজে হাত লাগায়। কিন্তু এই সব কিছুর মধ্যে একটা জিনিসের কমতি আছে, যেটা হচ্ছে জিমিনের ছটফটানি। জিমিনের মধ্যে আজকাল অনেক চেঞ্জ এসেছে। জিমিন তো সুগার সাথে ভুলেও কখনো কথা বলে না, কথা বলা তো দূরেই থাক, জিমিন কখনো সুগার দিকে একবার ফিরেও তাকায় না। সুগা যে রাস্তা দিয়ে যায়, জিমিন সেই রাস্তা থেকে 100 হাত দূর দিয়ে যায়। সুগা ব্যাপারগুলো খেয়াল করলেও ডোন্ট কেয়ার মোড নিয়ে থাকে, এমন ভাবে চলে যেন জিমিনকে কখনো দেখেইনি। আর জিমিন তো জিমিনি, ও যে কথাটা বলে সেই কথাটা রাখে। ও বলেছিল ও সুগার পেছনে আর কখনো পড়ে থাকবে না, আর ও সেটাই করছে। এই কয়েকটা দিনে জিমিন এভাবে বদলে যাওয়াতে সবাই অনেকটা অবাক হয়েছে। সবচেয়ে বেশি অবাক হয়েছে সুগা। জিমিনের চাঞ্চল্যে সুগা প্রথম থেকে অনেক বেশি খুশি হয়েছিল, কিন্তু এখন যেন কিছুই মেনে নিতে পারছে না। মনে মনে সুগা জিমিনের পাগলামিগুলো অনেক বেশি মিস করছে। আর রইল জাঙ্কুক, সে তো এ বাহানায় ও বাহানায় মাঝে মাঝে তেদের বাড়িতে চলে যায়। তবে তে এটাতে বিরক্ত বোধ করলেও তবু কেন জানি না ভালো লাগে। ঘেমে গিয়ে একাকার হয়ে রিহার্সাল রুমের ফ্লোরে বসে আছে তে, ন্যান্সি আর হচ্ছে হানি। প্রচন্ড রোদের তাপে তিনজনের প্রায় নাজেহাল অবস্থা। বাইরে এক ফোঁটা বাতাসের ছিটা ফোঁটাও নেই। মাথার উপরের ফ্যানটাও যেন গরম বাতাসের কারণে গরম হয়ে গেছে। ওরা তিনজনে কাজ করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে গেছে। কালকে ওদের ভার্সিটির নবীন বরণ অনুষ্ঠান। আজকে পুরো ভার্সিটি ডেকোরেশন করা হচ্ছে। কে কি পারফরমেন্স করবে এসব নিয়ে সবাই ব্যস্ত আছে। আর তেদের তো ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তেরা তো কাজের ইন্টেনশন দিতে দিতে অসুস্থ হয়ে গেছে। কাউকে একটা কাজ করতে দিলে তারা ঠিকঠাক মতো কাজ করতেই পারে না। করতে পারে নাকি, ইচ্ছা করেই করে না। তেরা বলে একরকম, ওরা সবাই করে আরেক রকম। ফ্লোরে বসে তিনজন এইসব নিয়ে গবেষণা করছিল। বিশ্বাস করতে, এখন যদি তোর ওই ভাই দুটাকে সামনে পেতাম না, তাহলে কাঁচা খেয়ে ফেলতাম। শয়তান দুটো আমাদের ফাঁসিয়ে দিয়েছে, আর নিজেরা এখন আনন্দ করে বেড়াচ্ছে। কিরে ন্যান্সি, তুই কার কথা বলছিস? বুঝতে পারছিস না কার কথা বলছে? ওই যে সব মেয়েদের ক্রাশ, দুটা ফাটা বাস, ওদের কথাই বলছে। তের কথা শুনে ন্যান্সি আর হানি তো দাঁত বের করে হাসতে শুরু করেছে। একদম হাসবে না, হাসলে আরো বেশি বিরক্ত লাগে। অসভ্যতা ছেলের জন্য আজকে আমাদের এই অবস্থা। কাজ করতে করতে প্রায় আত্মরা হয়ে গেছি। এখন যদি ওদের একটাকেও হাতের কাছে পেতাম, তাহলে কি করতে শুনি? সুগা দরজা দিয়ে ঢুকতে ঢুকতে কথাটা বলল। সুগার কণ্ঠ শুনে ন্যান্সি, তে আর হানি দরজার দিকে তাকালো। দেখলো সুগা আর ইউনো ওদের পুরো বন্ধুদের গ্যাং নিয়ে ভিতরে ঢুকে আসছে। তখনই তে বসা থেকে উঠে দৌড়ে সুগার কাছে চলে যায়, আর সুগার পিঠে ধারাম করে একটা কিল লাগিয়ে দিয়ে বলে, তাহলে কি করতাম? তাহলে এভাবে কয়েকটা তোকে কিল লাগিয়ে দিতাম। তোদের জন্য কাজ করতে করতে মরে গেছি। কেন ভার্সিটি থেকে আর কেউ ছিল না? আমাদের উপর সব দায়িত্ব দিতে হবে কেন? বলতে বলতে ইচ্ছা মতো সুগাকে কয়েকটা দিচ্ছে। বেচারা সুগা তো পিঠে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, ভয়াত্মক দৃষ্টিতেই তাকিয়ে আছে। কারণ ও খুব ভালো করেই জানে যে এখন ওর পিঠেও কয়েকটা তাল পড়তে চলেছে। ইউনোর এই ভাবনার মাঝেই তে সেই ইউনোর পিঠে ধারাম ধারাম করে 10-12টা কিল লাগিয়ে দিল। তা আবার গায়ে যত শক্তি আছে সব দিয়ে। ইউনো তো ব্যথায় মুখ কুচকিয়ে দাঁড়িয়ে রইল। এদিকে সুগা আর ইউনোর বন্ধুরা মুখ চেপে চেপে হাসছে, কারণ ওরা খুব ভালো করেই জানে যে এখানে যদি তের জায়গায় অন্য কেউ থাকতো, তাহলে আজকে তার অনেক বড় খবর ছিল। আর এদিকে তে যদি ওদের মেরেও ফেলে, তবু তের গায়ে ওরা একটা টোকাও দেবে না। তে এরকম কাণ্ড দেখে ন্যান্সি আর হানি তো হা হা করে হাসছে। ওদেরও বেশ ভালো লাগছে। ওদের এত দায়িত্ব দিতে হবে কেন? রাক্ষসী একটা মেয়ে সবসময় আমাদের মতো কিউট সুইট বাচ্চা ছেলেদের শুধু মারে। আমি তোকে ওদের সব দিচ্ছি, তোর কখনো বিয়ে হবে না। আমি কি বিয়ে করার জন্য লাফাচ্ছি নাকি? আমার বিয়ে না হলে না হবে, তাতে তোদের কি? যা ফুট এখান থেকে, গিয়ে নিজেদের চরকায় তেল দে। যাবো না, এখানেই থাকবো। তোর কি? আমার কিছুই না, ইচ্ছে হলে থাক, না হলে ভাব। শুধু শুধু কানের কাছে এসে আমার মাথা একদম খাবি না। এই তোরা দুজনে থামবি নাকি দুইটা কি উষ্টা দিব? আজকে অনেক কাজ আছে,
গেছে, তাই ফালতু কথা বাদ দিয়ে সবাই সবার কাজ কর। আর যে কাজের কথাটা বলতে এসেছি আমরা, ন্যান্সি অ্যারেঞ্জমেন্টের লিস্টটা একটু দেখাতো, দেখি ওইখান থেকে কি কি ব্যবস্থা তোরা এখনো করতে পারিসনি, সেগুলো আমরা সব করে নিব। সুগার কথা শুনে ন্যান্সি গিয়ে অ্যারেঞ্জমেন্টের লিস্টটা সুগার হাতে দিল। সুগার অ্যারেঞ্জমেন্টের লিস্টটা খুলে সবকিছু দেখছিল। ভাইয়া, এবার চিফ গেস্ট কারা কারা আসছে? তা জেনে তুই কি করবি? কালকে আসলেই দেখতে পাবি। আহা ভাইয়া, যতবারই জিজ্ঞাসা করছি ততবারই এই কথাটাই বলছো। নামগুলো বলে কি হবে? আমরা কি চিফ গেস্টের খেয়ে ফেলবো নাকি? কেন কেন তোরা বা এত আগ্রহ কেন দেখাচ্ছিস? চিফ গেস্ট যারাই হোক না কেন, তবে তোদের কি? একটা সামান্য কথা বলতে তোরাই বা এত পেঁচাচ্ছিস কেন, সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, 100 বার পেঁচাবো। তোরাই বা কারণ ছাড়া এতবার জিজ্ঞেস করছিস কেন? ওকে, বলবি না তো? বলতে হবে না। তাহলে আমরাও চিফ গেস্টের মালা আর ব্যাচ পরাবো না? যাকে চিনি না জানি না তার গলায় মালা পরাবো? ইম্পসিবল। তোরা অন্য কাউকে খুঁজে নে ওই চিফ গেস্টের মালা পরানোর জন্য। বলেই তে সেখান থেকে দ্রুত পায়ে চলে গেল। পেছনে পেছনে ন্যান্সি আর হানিও গিয়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়ি পরছে, কিন্তু এতবার চেষ্টা করার পরেও কুচি দিতে পারছে না। কুচি দিতে গেলেই বারবার শাড়িটা ছুটে যাচ্ছে। ইউনজন রুমে এসে তের এই অবস্থা দেখে হেসে দিয়েছে। তারপর নিজেই গিয়ে তেকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে। এরপর ইউনজন থেকে বিদায় দিয়ে হসপিটালে চলে যায়। তেও নিজের মতো করে সাজগোজ করে নিচ্ছিল। তে হালকা বাসন্তী রঙের একটা শাড়ি পরেছে, মুখে হালকা মেকআপ, দেখতে পুরো ফাটাফাটি লাগছিল। তে পুরোপুরি সম্পূর্ণ রেডি হয়ে কয়েকটা ছবি তুলে নিল। তারপর বের হয়ে গাড়িতে গিয়ে বসলো। ড্রাইভার আঙ্কেলকে বলল সোজা ন্যান্সিদের বাড়িতে নিয়ে যেতে। এরপর তে প্রথমে ন্যান্সিদের বাড়িতে গিয়ে প্রথমে ন্যান্সিকে পিক করলো। তারপর লিসা আর জিমিনদের বাড়িতে গিয়ে ওদের দুজনকে নিল। হানির বাড়িটা একটু দূরে, যার কারণে যেতে একটু দেরি হবে। তবে ওরা হানিকেও ছাড়েনি, হানিকেও ওদের বাসা থেকে পিক করে নিয়ে আসলো। অ্যাকচুয়ালি ওরা আজকে প্ল্যান করেছে ওরা সবাই একসাথে ভার্সিটিতে যাবে। ভার্সিটির সামনে এসে গাড়ি থামতেই ওরা সবাই একে একে নেমে পড়ে। ওরা সবাই আজকে শাড়ি পরেছে। তবে আজকে শুধু তেরাই নয়, আজকে ভার্সিটির সবাই শাড়ি পরেছে। জিমিন যেহেতু ফার্স্ট ইয়ারে ছিল আর ওদেরই নবীনবরণ অনুষ্ঠান ছিল, তাই ওরা একটু স্পেশাল ছিল। ভার্সিটির গেটের সামনে থার্ড ইয়ারের কিছু স্টুডেন্ট আর ফার্স্ট ইয়ারের কিছু স্টুডেন্ট দাঁড়িয়ে ছিল। সাথে সুগা আর ইউনু সেখানেই দাঁড়িয়ে ছিল। ওদেরকে দেখে বোঝা যাচ্ছে ওরা কাদের জন্য ওয়েট করছে। তখনই তেরা ভেতরে আসে। সবাইকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তে সুগাকে গিয়ে বলে, কি রে, তোরা কি আমাদের ওয়েলকাম করার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিস? তোদের ওয়েলকাম করার জন্য কোন দুঃখে অপেক্ষা করতে যাব শুনি? চিফ গেস্টের জন্য ওয়েট করছি। আর তোদের সবাইকে না আগে আসতে বলেছিলাম, তাহলে এত দেরি করে আসলি কেন? আরো আগে কোন দুঃখে আসবো শুনি? আর আগে এসে আমাদের এখানে কাজটাই বাকি। তোদের না বলেছিলাম চিফ গেস্টদের তোরা ওয়েলকাম করবি? আমরাও তো বলেছিলাম যে নাম না বলে আমরা কিছুতেই চিফ গেস্টদের ওয়েলকাম করব না। নাম জানার কি আছে শুনি? একটু পরে তো দেখতে পাবি। এখন আমি দেখতে চাই না। যখন তোমাদের কাছে নাম জিজ্ঞেস করেছিলাম তখন কি তোমরা বলেছিলে? এখন আমি ওনাদের দেখতেও চাই না, ওনাদের নামও শুনতে চাই না। আর ওয়েলকাম করা তো দূরেই থাক। দেখতে ওয়েলকামটা কিন্তু তোকেই করতে হবে, একদম বাড়াবাড়ি করবি না। আমি করব না বলছি না, আমি কিছুতেই করব না। করব না মানে করব না। তোদের ইচ্ছা হলে তোরা গিয়ে কর। বলেই তে সেখান থেকে চলে যেতে নিলে সুগা গিয়ে তেকে আটকে ফেলে। আবার কি হলো? দেখ, তুই যদি এই ওয়েলকামটা না করিস তাহলে তোর ওই কিউট সুইট সিস্টারের গায়ে আমি ময়লা পানি ঢেলে দিব। ভাব, এত সুন্দর করে সেজে এসেছে বেচারি, সবার সামনে যদি গায়ে ময়লা পানি ঢেলে দিই তাহলে ভাব ভার্সিটির সামনে কতটা অপমানিত হবে। অবশ্য তাতে তোর কিছু যায় আসে না, তাই না? আর ওকে কিন্তু অপমান করতে আমার বেশ ভালো লাগে। ভাইয়া, এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। তুই জিমিনার সাথে একদম কিছু করবি না। এখনো তো কিছুই করিনি তুই আমার সোনা বোন। এবার দেখবি আমি এখন গিয়ে কি করব। আমি এখন জিমিনের মাথায় গিয়ে ময়লা পানি ঢেলে দিব। বলেই সুগা যেতে নিলে তে তো সুগাকে থামিয়ে দিল। ওকে ওকে, ওয়েলকাম করব। এই তো মাই কিউট সিস্টার, আমি জানতাম এটাতে কাজ হবে। তোর মতো অসভ্য ভাই আমি জীবনে দুইটা দেখিনি। নিজের বোনকে ব্ল্যাকমেল করছিস, লজ্জা করে না তোর? আমি তোর ভাই, তা মেবি অঙ্গি। আমার মতো কি আর দুইটা আছে নাকি যে তুই দেখবি? আমি তো একদম ইউনিক প্রোডাক্ট। আর আমার তো একদমই লজ্জা করে না, কারণ আমার ভেতরে তো লজ্জা নামের বস্তুটাই নেই। আর এই ওয়েলকামটা তো তোকেই করতে হবে আমার সোনা বোন। কিন্তু কেন বলতো? না ছাড়া আমার কল্লা কাটা যাবে। এমনি এমনি তোকেই করতে হবে। টেবিল একটা। কথাটা বলে তে পেছনে ঘুরতেই ইউনোর সাথে তের ধাক্কা লাগলো। এই 2 নাম্বার আসবর ডেভিল কোথাকার, চোখে কি প্যাকেট নিয়ে ঘুরিস? সরি তে, আমি দেখতে পাইনি। সারাদিন মেয়েদের দিকে তাকিয়ে থাকলে দেখতে পাবে কিভাবে? যা সর চোখের সামনে থেকে। ইউনো তো বোকার মতো তের দিকে তাকিয়ে আছে, তবে খুব ভালো করে বুঝতে পেরেছে তে কেন রাগ হয়েছে। ইউনো তো সঙ্গে সঙ্গে থেকে যাওয়ার জন্য সাইড দিল। তে গট গট করে সেখান থেকে চলে গেল। আহা তে, তুই রেগে যাস একজনের উপরে আর ছাড়িস আমাকে কেন বলতো? কারণ ওর ছাড়তে ভালো লাগে। তুই এদিকে আয়।
ন্যান্সি আর কয়েকজন স্টুডেন্ট মিলে ফুল হাতে নিয়ে ভার্সিটির গেটের সামনে সেই কখন থেকে দাঁড়িয়ে আছে, কিন্তু সেই চিফ গেস্ট নামক মানুষগুলোর আসার কোনো নামই নেই। উফ, ন্যান্সি আর কত ওয়েট করব? ওনারা এখনো আসছে না কেন? ওনাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কোথায় সময় মেইনটেইন করে যেতে হয় তারা কি সেটা জানে না? ইয়ার, এবার আমারও খুব বিরক্ত লাগছে। তবে আমার কি মনে হচ্ছে জানিস, কোনো দেশের প্রিন্সকে হয়তো নৌকাতে করে নিয়ে আসা হচ্ছে, তাই এত দেরি হচ্ছে। ন্যান্সির কথা শুনে তে হাসবে না কাঁদবে সেটাই বুঝতে পারছে না। হঠাৎই ওরা সবাই খেয়াল করলো দুইটা গাড়ি ওদের সামনে এসে থেমেছে। গাড়ি দুইটা দেখে তে একদম পুরো কুচকে তাকিয়ে আছে, কারণ একটা গাড়ি তো তের অনেক বেশি চেনা। জাঙ্কুক আর বুক আমরা সামনে এগিয়ে আসতেই প্রিন্সিপাল গিয়ে ওদের সাথে কুশল বিনিময় করলো। সুগা আর ইউনো গিয়ে জাঙ্কুক আর বুগামের সাথে হ্যান্ডশেক করলো। কিন্তু কখন থেকে জাঙ্কুকের দিকে হা করে তাকিয়ে আছে। জাঙ্কুকের হাঁটা চলা, সবার সাথে আন্তরিকভাবে কথা বলা, সবকিছু যেন আজকে তে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে। ছেলেটা সবকিছুতেই যেন একটা অদ্ভুত রকমের সুন্দর। তে চেষ্টা করেও আজকে যেন তে নিজের চোখকে জাঙ্কুকের থেকে সরাতে পারছে না। ও এক ঘরে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। ন্যান্সি 2-3 বার ডাক দিয়েছে কিন্তু তের ঘোর ভাঙেনি। এবার ন্যান্সি তেকে একটা ধাক্কা দিয়ে বলল, জেগে জেগে ঘুমাচ্ছিস নাকি? কখন থেকে ডাকছি, শুনতে পারছিস না? চল, আমাদের প্রিন্সিপাল স্যার ডাকছে তো। ওই আর কি যেন একটা ভাবছিলাম। বাদ দে, স্যার ডাকছে তো, চল যাই। এবার তে আর ন্যান্সি আর কয়েকজন স্টুডেন্টকে জাঙ্কুক আর বুগামের সামনে দাঁড়ালো। ন্যান্সি তাকে জোরপূর্বক হাসি দিয়ে ফুলের তোড়াটা বুগামের দিকে এগিয়ে দিল। ওয়েলকাম টু আওয়ার ভার্সিটি স্যার। থ্যাংক ইউ। তেও জাঙ্কুকের দিকে ফুলের তোড়াটা এগিয়ে দিয়ে ওয়েলকাম বলেছে, কিন্তু তে জাঙ্কুকের মুখের দিকে তাকাতেই তে অনেকটা বেশি অবাক হয়ে গেছে। জাঙ্কুকের চোখ মুখ যেন রাগে লাল হয়ে গেছে। যে মানুষটা কিছুক্ষণ আগে অনেক বেশি স্বাভাবিক ছিল, এখন জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তে তো বুঝতেই পারছে না যে হঠাৎ জাঙ্কুকের কি হলো। এতক্ষণ তো বেশ হাসি খুশি ভাবে সবার সাথে কথা বলছিল, এমন কি হলো যে জাঙ্কুকের ফেসের রিয়াকশন 1 মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে গেল? জাঙ্কুক তের হাতে থেকে ফুলের তোড়াটা নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, থ্যাঙ্কস বলেই পাশে থাকা কার্ডের দিকে ফুলের তোড়াটা এগিয়ে দিল। এরপর প্রিন্সিপালরা মিলে জাঙ্কুকদের ভেতরে নিয়ে গেল। জাঙ্কুকও গট গট করে ভেতরে চলে গেল, একবারও তের দিকে ভালোভাবেও তাকালো না। ভার্সিটির একদম শেষ প্রান্তে করিডোরে একা একা বসে আছে তে। এখন ওর মনটা ভীষণ খারাপ হয়ে আছে। কোথায় চেয়েছিল আজকে সবার সাথে অনেক বেশি মজা করবে, কিন্তু তা আর হলো কোথায়। তবে তের মনটা খারাপ কেন এটা তের কাছেই অজানা। কিছুক্ষণ আগে তে জাঙ্কুককে ব্যাচ পড়াতে গিয়েছিল। জাঙ্কুক চেয়ারে বসেছিল, তাই তে একটু ঝুঁকে ওকে ব্যাচ পড়াচ্ছিল। তেকে একটু ঝুঁকতে দেখে জাঙ্কুক ওর মাথাটা অন্যদিকে ঘুরিয়ে নিল। এমন একটা ভাব করেছে যেন জাঙ্কুক তেকে চেনেই না। জাঙ্কুকের হঠাৎই এরকম ব্যবহার দেখে তের অনেক বেশি কষ্ট হচ্ছে। কেন এত বেশি কষ্ট হচ্ছে সেটাও নিজেও জানে না। আর এগুলো ভাবতে ভাবতে তের মন খারাপ হয়ে গিয়েছিল, তাই ভার্সিটির শেষ প্রান্তে এসে মন খারাপ করে বসেছিল। হঠাৎই ওর মনে পড়ে যে কিছুক্ষণের মধ্যেই স্যাররা সবাইকে ডেকেছে। এটা ভেবেই তে উঠে চলে যেতে নিচ্ছিল, তবে ক্যাম্পাসে যাওয়ার আগে তের হাতকেও একজন শক্ত করে ধরেছে। এরপর তেকে টানতে টানতে একটা ক্লাসরুমের ভিতরে নিয়ে এসেছে। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটেছে যে তে সেই ব্যক্তিটাকে দেখারও সময় পায়নি। তেকে ক্লাসরুমে নিয়ে এসে সেই মানুষটা ক্লাসরুমের দরজাটা ঠাস করে লাগিয়ে দিল। তবে এত জোরে টান দিয়ে নিয়ে আসাতে তে নিজেকে সামলাতে পারেনি, হোঁচট খেয়ে মাটিতে উপর হয়ে পড়ে গেছে। তার উপরে আজকে তে শাড়ি পরেছে, যার কারণে পা বেজে গেছে। আস্তে আস্তে করে পেছনে তাকাতেই দেখলো সেই লোকটা তের দিকে এগিয়ে আসছে। তবে মানুষটাকে দেখতে তে যেন পুরো 100 ভোল্টের শক খেয়েছে। ওর সামনে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। অন্ধকারের মধ্যে বাইরে আবছা আবছা আলোতে জাঙ্কুকের রাগী মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। জাঙ্কুক কেন তেকে এভাবে টানতে টানতে নিয়ে আসলো এটাতে কিছুতেই বুঝতে পারছে না। জাঙ্কুক ধীর পায়ে এসে তের সামনে হাঁটু গেড়ে বসলো। এরপর এক হাত তের গালে রেখে শান্ত গলায় বলল, শাড়ি পরে কেন ভার্সিটিতে এসেছো তে পাখি? জাঙ্কুক এমন ভাবে শান্ত কণ্ঠে কথাটা বলল যেন তের মনে অদ্ভুত একটা ভয়ের সৃষ্টি হলো। ও ভালো করেই বুঝতে পেরেছে জাঙ্কুক এখন ভীষণ রেগে আছে। এখন যদি কোনো উল্টাপাল্টা জবাব দেয় তাহলে জাঙ্কুক ওকে মারতে দ্বিতীয়বার ভাববে না। তে তো শুধু শুকনা গলায় ঢোক গিলছে। আগে থেকে সবাই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে শাড়ি পরবো, তাই শাড়ি পরে এসেছি। তো এভাবে চুল ছেড়ে দিয়ে সেজে এসেছো কেন? এটাও কি আগে থেকে প্ল্যান করা ছিল? হ্যাঁ, সবাই যদি
যদি গিয়ে পাহাড় থেকে ঝাঁপ দেয় তাহলে কি তুমিও পাহাড় থেকে ঝাঁপ দেবে? সবাই শাড়ি পরার প্ল্যান করলে তোমারও শাড়ি পরতে হবে। আর কার থেকে পারমিশন নিয়ে তুমি ভার্সিটিতে শাড়ি পরে এসেছো? জাঙ্কুক তের গলাটা এত জোরে চেপে ধরেছে তের তো শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এবার তো তের ব্যথার চোটে চোখ থেকে পানি টপ টপ করে পড়ছে। তে তো শুধু নিজের দু হাতে জাঙ্কুকের হাতটা সরানোর চেষ্টা করছে, কিন্তু জাঙ্কুকের হাতটা সরানো তো দূরেই থাক, একটা চুল অব্দি নড়াতে পর্যন্ত পারছে না। কি হলো, চুপ করে আছো কেন? আনসার মি, শাড়ি পরে ভার্সিটিতে কেন এসেছো? আজকে তো সবাই ভার্সিটিতে শাড়ি পরে এসেছে, আমি পরেছি, তাতে কি হয়েছে? আপনি আমার সাথে এমন বিহেভিয়ার কেন করছেন? জাঙ্কুক তের গলা ছেড়ে দিয়ে এক ঝটকা দিয়ে তেকে উঠে দাঁড় করালো। তারপর তের বাহু দুটো ধরে দেওয়ালের সাথে মিশিয়ে নিয়ে বলল, সবাই পরলে তুমি পরবে না, কারণ আমি চাই না তোমাকে শাড়ি পরা অবস্থায় অন্য কেউ দেখুক। তুমি সব সময় শাড়ি পরবে শুধুমাত্র আমার জন্য। আর আজকের পর থেকে যদি তুমি কখনো আমার পারমিশন ছাড়া শাড়ি পরেছো তাহলে তোমার হাত পা ভেঙে একদম ঘরে বসিয়ে রাখবো। এই মেয়ে, শুধু শুধু কান্না করছো কেন? আমি কি তোমাকে মেরেছি? কান্না বন্ধ করো বলছি। আমার লাগছে, হাতটা ছাড়ুন প্লিজ। এইভাবে বলাতে জানো জাঙ্কুকের একটু মায়া হলো। ও তের বাহু ছেড়ে দিয়ে তের থেকে দু কদম পা পিছিয়ে গেল। তে তো এতক্ষণে এরকমই একটা সুযোগ খুঁজছিল, জাঙ্কুক ওকে ছেড়ে দিলে ও এখান থেকে দৌড়ে চলে যাবে, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। তে দৌড়ানোর জন্য দু পা এগোতেই জাঙ্কুক খপ করে তেকে ধরে ফেলেছে, তারপর আবারও দেওয়ালের সাথে একদম চেপে ধরেছে। এরকম বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করার কোনো মানেই হয় না তে পাখি। তোমার কি মনে হয় আমি না চাইলে তুমি এখান থেকে কোথাও যেতে পারবে? তে ভয়াতক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে এবং জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। ওর আজকে জাঙ্কুকের কেন জানি খুব ভয় লাগছে। কেন জাঙ্কুকে ও এতটা ভয় পাচ্ছে ও সেটা নিজেও জানে না, কিন্তু তে শুধু এটাই জানে যে এক্ষুনি জাঙ্কুকের থেকে পালাতে হবে। তে তো একইভাবে শুধু হাত পা ছোটাছুটি করছে। তে এভাবে হাত পা ছোটাছুটি করো না, এভাবে হাত পা ছোটাছুটি করে কোনো লাভ নেই। আমার ইচ্ছা ছাড়া তুমি এখান থেকে এক চুলও নড়তে পারবে না। সো প্লিজ এভাবে ছোটাছুটি করা বন্ধ করো। কিন্তু কে শুনে কার কথা? তে তো ওর মতো ছটফট করছে, এখান থেকে পালানোর চেষ্টা করছে। যেন তের মনে হচ্ছে এবার পালাতে পারলে ও কখনোই আর জাঙ্কুকের সামনে আসবে না। এই স্টপ ইট, তোমাকে থামতে বলছি না আমি? থামো বলছি, চুপচাপ দাঁড়াও এখানে। আমাকে ছাড়ুন, আমি এখান থেকে চলে যাব। আমি আপনার সামনে থাকতে চাই না। সরি তে পাখি, আমি সত্যি এটা করতে চাইছিলাম না, বাট তুমি আমাকে এটা করতে বাধ্য করলে। বলে জাঙ্কুক ওর হাতের দুটো আঙ্গুল দিয়ে তের কানের নিচে একটু চাপ দিল। আঙ্গুল দুটো চেপে ধরার কিছু সেকেন্ডের মধ্যেই তে ঢলে পড়লো জাঙ্কুকের বুকে। জাঙ্কুক তেকে বুকের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে তের কপালে একটা চুমু খেলো এবং দ্রুত করে তেকে কোলে তুলে নিল। সরি তে পাখি, আই এম রিয়েলি ভেরি সরি। আমি এটা একদমই করতে চাইছিলাম না, কিন্তু তুমি করতে বাধ্য করলে, যার কারণে আমার এটা করতেই হলো। বলে জাঙ্কুক তেকে নিয়ে সেখান থেকে বের হয়ে গেল। ফাংশনের এত চিল্লাচিল্লির মধ্যে বুকামের জন্য কোনো দিকেই খেয়াল নেই। ও তো এক দৃষ্টিতে স্টেজে তাকিয়ে আছে, চোখে মুখে বেশ খানিকটা মুগ্ধতা নিয়ে স্টেজে থাকা মেয়েটার পারফরমেন্স দেখছে। মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাক্টিং করছে। মেয়েটাকে দেখে বুকাম মুচকি মুচকি হাসছে। এই মেয়েটার সাথে বুকামের এর আগেও অনেকবার দেখা হয়েছে, কিন্তু যখনই দেখা হয়েছে কোনো না কোনো ভাবে ওদের দুজনের মাঝে ঝগড়া হয়েছে। বুকাম তো কখনো মেয়েটার সাথে ভালোভাবে কথা বলার সুযোগই পায়নি। মেয়েটা আর কেউ না, সেটা হচ্ছে ন্যান্সি। বুকাম আজকে যেন ন্যান্সিকে নতুন রূপে আবিষ্কার করলো। ন্যান্সির পারফরমেন্স শেষে অনেকে এসে একে একে স্টেজে পারফরমেন্স করলো। আজকে ভার্সিটির অনুষ্ঠানটা অনেক জাঁকজমক ভাবে হয়েছে। প্রিন্সিপাল বলে দিয়েছে আজকের অনুষ্ঠানটা ঠিক সন্ধ্যার আগ পর্যন্ত চলবে, যার কারণে সকল স্টুডেন্ট অনেক বেশি খুশি হয়ে গেছে। এখনো অনেকে পারফরমেন্স করবে, ভার্সিটির অনেক স্টুডেন্টের পারফরমেন্স করা বাকি আছে। তবে দুপুর হয়ে যাওয়াতে কিছুটা সময়ের জন্য লাঞ্চ ব্রেক দেয়। ক্যান্টিনে সবাই খাবার খাচ্ছিল। ন্যান্সি, লিসা, জিমিন, হানি ওরা একসাথে খেতে বসেছে। এদিকে সুগা, ইউনো আর ওদের অনেকগুলো ফ্রেন্ড খেতে বসেছে। আর বুকাম যেহেতু চিফ গেস্ট হিসাবে ভার্সিটিতে এসেছে, তাই তাকে আলাদাভাবে খাবার সার্ভ করা হবে। কিন্তু এখানে কেউ তেকে খুঁজছে না, বিকজ জাঙ্কুক সুগাকে ফোন করে বলে দিয়েছে যে জাঙ্কুক তেকে ওর সঙ্গে নিয়ে গেছে। আর এদিকে সুগাও সবাইকে তের ব্যাপারটা জানিয়ে দেয়, যার কারণে তেকে কেউ খুঁজছে না। তবে জিমিনের কোনো হেলদোল নেই, ও নিজের মতো চুপচাপ খাবার খেয়ে যাচ্ছে। ইদানিং জিমিন অনেক বেশি বদলে গেছে। এখন আর আগের মতো হাসি খুশি থাকে না, ছটফট করে না, কারো কোনো বিষয় নিয়ে নাকও গলায় না, ও নিজের মতো। ক্যান্টিনে সবাই অনেক হাসাহাসি আর মজা করে খাবার খাচ্ছিল। মেকআপ করা আর ড্রেস পরা নিয়েও
লিসার সাথেও আর মারামারি করে না, সব সময় একা একা চুপচাপ বসে থাকে, আর না হলে নিজের ফোনটা বের করে ফোন দেখে। সুগার সাথে কথা বলা তো দূরেই থাক, জিমিন সুগার দিকে তাকাই অব্দি না। জিমিন নিজের মতো পড়াশোনা করছে আর মাঝে মাঝে অনেক গল্পের বইও পড়ে একা একা বসে। আর সুগাকে টোটালি ইগনোর করে। আগেই তো বলেছি শুরুতে জিমিনের এরকম ব্যবহারে সুগা ভীষণ খুশি হয়েছিল, তবে আজকাল যেন জিমিনের হাসি খুশি মুখটা সুগা অনেক বেশি মিস করে। জিমিন যখন ওকে ইগনোর করে চলে যায় তখন মনে হয় ওর অতি মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলেছে। সুগা নিজেও জানে না ওর কেন এমন মনে হয়, ও শুধু এটাই জানে জিমিন যখন ওকে ইগনোর করে সেই সময়টা সুগা কিছুতেই মেনে নিতে পারে না। এই ভাবতে ভাবতে সুগার চোখ একবার জিমিনের দিকে গেল, দেখলো সবাই চারদিকে হাসাহাসি করছে আর জিমিন গম্ভীর মুখ নিয়ে খাবার খাচ্ছে, যেন মনে হচ্ছে জিমিনের আশেপাশে কেউই নেই। সুগা বেশ কিছুক্ষণ ধরে জিমিনের দিকে তাকিয়ে রইল, ভেবেছিল জিমিন হয়তো একবার হলেও ওর দিকে তাকাবে, কিন্তু না, জিমিন ভুলেও একবারও সুগার দিকে তাকায়নি। এবার তো সুগার জিমিনের উপর ভীষণ রাগ লাগছে। কিসের এত ভাব এই মেয়ে? এতদিন তো ছাত্রার মতো আমার পেছনে পড়েছিল, আর এখন একবার ফিরেও তাকাচ্ছে না কেন? সেই দিন শুধুমাত্র কয়েকটা কথা বলেছি সেই জন্য? মাত্র একটু বকেছি বলে ভালোবাসা একদম উড়ে পালিয়ে গেল। আচ্ছা, আমিও দেখবো ভালোবাসা পালিয়ে কতদিন থাকে। বলে সুগা এবার জিমিনের দিকে চোখ সরিয়ে নিল। তের জ্ঞান ফিরতে আস্তে আস্তে করে চোখ খুলে সামনের দিকে তাকালো, তাকিয়ে নিজেকে একটা অপরিচিত জায়গায় আবিষ্কার করলো। তে বুঝতে পারছে না ও এখানে কিভাবে এলো, ও তো ভার্সিটির অনুষ্ঠানে ছিল, তাহলে ওকে এখানে কে নিয়ে আসলো? তে মাথায় জোর দিতে আস্তে আস্তে সবকিছু মনে পড়ে গেল। ওর মনে পড়ে গেছে যে জাঙ্কুক ওকে অজ্ঞান করেছিল, তারপর কি হয়েছে তের কিছুই মনে নেই। ও আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসেছে, বসেই সামনে তাকাতেই ওর চোখ দুটো যেন রসগোল্লার মতো হয়ে গেছে। ওর মনে হচ্ছে ও কোনো স্বপ্ন দেখছে। তে নিজের চোখ বন্ধ করে আবার খুললো, কিন্তু না, এটা তো কোনো স্বপ্ন না, এটা তো সত্যি। ও দ্রুত খাট থেকে নেমে চারদিকে ভালোভাবে দেখতে লাগলো। ওর মনে হচ্ছে এটা কোনো রুম না, বরং কোনো শুভ্র রাজ্য। পুরো রুমই একদম ধবধবে সাদা, কার্পেট থেকে শুরু করে জানালা পর্যন্ত সবকিছুই যেন একদম সাদা। এখানে কোনো জিনিসের উপরে কোনো রঙের ছোঁয়া নেই। তে মুগ্ধ চোখে চারদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো, কিন্তু হঠাৎই ওর খেয়াল হলো এটা কোথায় আছে ও? এটা তো ওর নিজের রুম না, আর জাঙ্কুকদের বাড়িতেও তো এরকম কোনো রুম নেই। আর এটা দেখে কোনো রিসোর্ট রুমও মনে হচ্ছে না, তাহলে এটা কোন জায়গা? জাঙ্কুক ওকে কোথায় নিয়ে এসেছে? আদৌ কি এখানে ওকে জাঙ্কুকই এনেছে না অন্য কেউ? এইসব কথা ভাবতেই দর দর করে ঘামতে লাগলো, ওর হাত পা ভয়ে কাঁপছে। ওর মনে হচ্ছে ওকে কেউ যেন এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে। মনে মনে ভাবছে ওর সাথে তো কেউ কিছু খারাপ করেনি। তে দ্রুত নিজের শরীরের দিকে তাকালো, না, সবকিছু তো ঠিকই আছে। ও তো সেই ভার্সিটিতে যাওয়ার শাড়িটাই পরে আছে। ভয়ে তের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন শুধু একটা কথাই মনে হচ্ছে ওকে কেউ এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে আর ওকে এখন এখান থেকে পালাতে হবে। তে আর কিছু না ভেবে সোজা রুমের দরজা খুলে বের হয়ে গেল। বাইরে বের হয়ে যেন আরো বেশি অবাক হয়ে গেল, শুধু রুমটা সাদা ছিল না, এই পুরো বাড়িটাই একদম ধবধবে সাদা। কিন্তু তে এখন এগুলো ভাবার বা দেখার কোনোটারই সময় নেই। ও পালানোর জন্য একটা দৌড় দিল। রুমের বাহির থেকে বের হয়ে করিডোরের কিছুটা দূরে আসতেই হঠাৎ তের পা থেমে গেছে। তে একটা শব্দ শুনতে পেয়েছে, তাই তের পা থেমে গেছে। তে দাঁড়িয়ে আশেপাশে দেখতে লাগলো যে শব্দটা কোথা থেকে আসছে। হঠাৎই ওর চোখ গেল করিডোরের অপর পাশে থাকা একটা রুমের দিকে। তে মনে মনে ভাবলো শব্দটা ওইখান থেকেই আসছে, মনে হচ্ছে কেউ ব্যথাতে কাতরাচ্ছে। তের এবার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল এখানে ওকে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে। একবার চেয়েছিল এখান থেকে দৌড়ে পালিয়ে যাবে, ওখানে যেই থাকুক না কেন তাতে ওর কি, কিন্তু পরক্ষণে মনে পড়লো ওর মতোই যদি কেউ বিপদে পড়ে তাই অবশ্যই তাকে হেল্প করা উচিত। তে একটা শুকনো ঢোক গিলে আস্তে আস্তে রুমটার দিকে এগিয়ে গেল, তারপর কাপা কাপা হাতে আস্তে করে দরজাটা নাড়া দিল। ভেতরে তাকাতেই যেন তের শ্বাস একদম ভয়ে বন্ধ হয়ে যাবে। ওর চোখে এখন পানি টলটল করছে। রুমের মধ্যে একটা মেয়েকে চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। মেয়েটার গায়ে অসংখ্য মারের দাগ, পুরো গায়ে যেন কাল ছিটে দাগ পড়ে গেছে। শুধু মারের দাগই নয়, জায়গায় জায়গায় কেটে রক্ত বের হচ্ছে। দেখে মনে হচ্ছে মেয়েটার খুব কষ্ট হচ্ছে। মেয়েটার সামনে একটা লোক চেয়ারে বসে আছে পা তুলে, এবং তার পেছনে দুইটা লোক দাঁড়িয়ে আছে। তবে বসে থাকা লোকটির মুখে মাস্ক পরা এবং গায়ে কালো হুডি। লোকটাকে দেখতেও বেশ ভয়ঙ্কর লাগছে। লোকটা নিচের দিকে তাকিয়ে হাতে গান নিয়ে কিছু একটা ভাবছে। এগুলো দেখে তের তো একদম হাত পা ঠান্ডা হয়ে গেছে। ও তো অনেক কষ্ট করে নিজেকে সামলিয়েছে। ও তো নিজের চোখে বিশ্বাস করতে পারছে না এটাও কি সম্ভব। এই মেয়েটা এখানে কি করে এলো? এটা তো সেই অফিসে থাকা সুহি নামের মেয়েটা। ও এখানে কি করছে? ওর এই অবস্থা কিভাবে হলো? সেদিনের সুহির সাথে আজকের সুহির একদম আকাশ পাতাল পার্থক্য। সেদিনে সেই সুন্দর স্মার্ট মেয়েটাকে আজকে ক্ষত বিক্ষত অবস্থায় চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তের তো মনে শুধু এটাই ঘুরছে, এত নিষ্ঠুর কেউ হতে পারে? কিভাবে একটা মেয়েকে কেউ এভাবে মারধর করতে পারে? এই মেয়েটা কি এমন দোষ করেছিল যেটাতে ওকে এত বড় ভয়ঙ্কর শাস্তি পেতে হলো? এইসব তো দেখে তের চোখ
চোখ দিয়ে এখন অঝরে পানি পড়ছে। ভয়ে ও হাত দিয়ে মুখ জোরে চেপে ধরে রেখেছে, যেন ওর মুখ দিয়ে কোনো সাউন্ড না বের হয়। কারণ এই লোকগুলো যদি জানে তে এখানে আছে, তাহলে তো তেকেও এভাবে টর্চার করবে। তে নিজেকে মনে মনে একটু শান্ত করলো এবং ডিসাইড নিল যে যেভাবেই হোক এই সুহি নামের মেয়েটাকে এখান থেকে ও বাঁচিয়ে নিয়ে যাবে। তাই তে দরজা থেকে একটু আড়ালে সরে লুকিয়ে পড়লো। এদিকে সুহির সামনে বসে থাকা ছেলেটা বডিগার্ডদের বলছে, এই ডাস্টবিনটাকে নিয়ে গিয়ে এখন হসপিটালে ভর্তি করে আসো। যদিও ভেবেছিলাম আরো কয়েকদিন ওকে শাস্তি দিব, কিন্তু না, আমার পরীটা এখন এখানে আছে। ও যদি এসব দেখে তাহলে অনেক বেশি ভয় পাবে। তাই এইবারের মতো এই মেয়েটাকে মাফ করে দিলাম। আর শোনো, এই মেয়েটাকে এই রুম থেকে সরানোর পর পুরো রুমটা ভালোভাবে ক্লিন করবে। রুমের কোথাও যেন একটা রক্তের ছিটা ফোঁটাও দেখা না যায়। গট ইট? জি স্যার, আমরা সব বুঝতে পেরেছি, আপনি কোনো চিন্তা করবেন না। তে লুকিয়ে থাকাতে ভেতরের কোনো কথাই শুনতে পায়নি। হুডি পরা লোকটা রুম থেকে বের হয়ে গেল এবং সাথে প্রত্যেকটা বডিগার্ডও রুম থেকে বের হয়ে গেল। ওরা যেতেই তে আড়াল থেকে বের হয়ে আস্তে করে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। গিয়ে সুইর সামনে দাঁড়াতে যেন তের চোখ দিয়ে পানি আসতে লাগলো। কি অবস্থাটা করেছে মেয়েটাকে! তে আস্তে আস্তে করে মেয়েটার গালে হাত দিয়ে ডাক দিল, আপু, আপনি ঠিক আছেন? প্লিজ উঠুন। এই মৃত কণ্ঠে সুই যেন আস্তে আস্তে চোখ খুলে তাকালো। এরপর নিভু নিভু চোখে তের দিকে তাকালো এবং তাকাতেই তেকে চিনতে পারলো। তেকে দেখে যেন সুহির মনে আশা জেগে উঠলো। প্লিজ আমাকে বাঁচাও, এরা আমাকে মেরে ফেলবে। আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ। চিন্তা করবেন না, আমি আপনাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব। কিন্তু আপনি এখানে কিভাবে আসলেন? আর ওই লোকগুলো কারা? এটা বলতে বলতে তে সুহির হাতে পায়ে থাকা সকল বাঁধন খুলতে লাগলো। সুহি এতটাই দুর্বল ছিল যে ওর মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সুহি এখন কথা বলার অবস্থাতে ছিল না। থাক আপু, আপনার এখন কিছু বলতে হবে না। যা জানার আমি পরে জেনে নিব। আপাতত আমাদের এখান থেকে এখন পালাতে হবে। যে কোনো সময় ওরা সবাই এখানে চলে আসতে পারে। বলেই তে সুহিকে দাঁড় করে সেখান থেকে আস্তে আস্তে করে বের হয়ে যেতে নিল। তে সেই রুম থেকে বাইরে আসতে সিঁড়ি দিয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো কেউ আছে কিনা। তে মনে হচ্ছে এগুলো কেমন ব্যাপার, চারদিকে একদম নিস্তব্ধ। তে আরো ভালোভাবে চারদিকে তাকিয়ে নিল, কিন্তু না, কেউ নেই। তে আর সুহি টিপে টিপে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। তবে কিছুটা যেতে ওদের কানে গুলির বিকট আওয়াজ ভেসে এলো। হঠাৎই এত জোরে শব্দ হতে তে তো পুরো ভয়ে কেঁপে উঠেছে। সুহিও ভয়ে একদম ছিটকে দূরে সরে গেছে। আস্তে আস্তে করে তে পেছনে তাকাতে দেখলো হুডি পরা লোকটা গানটা উপরের দিকে তাক করে দাঁড়িয়ে আছে। তে বুঝতে পারলো লোকটা ইচ্ছা করে উপরের দিকে মিস ফায়ার করেছে। তে তখন আরো বেশি অবাক হয়ে গেল দেখলো যখন 7-8 জন বডিগার্ড গান নিয়ে ভেতরে প্রবেশ করছে। তে তো বড় বড় চোখে সবার দিকে তাকিয়ে আছে। ও তো এতক্ষণ ভেবেছিল এই বাড়িতে হয়তো বা কেউই নেই, কিন্তু এখন এত মানুষ দেখে তে পুরো অবাক হয়ে গেছে। তের ভয়ে অবস্থা খারাপ, হাত পা কাঁপাকাঁপি করছে। ও এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। এর মনে হচ্ছে আজকে ওর পৃথিবীতে থাকা শেষ দিন। এখন এই লোকগুলো নিয়ে গিয়ে ওকে মেরে ফেলবে। সুহিরও সবাইকে দেখে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু শুধু একটা কথাই মাথাতে আসছে, এখান থেকে কিভাবে যাওয়া যায়। কারণ ও জানে এই লোকটার হাত থেকে পালানোটা এতটাও সহজ নয়। আর যেহেতু একবার ধরা পড়ে গেছে, আবারও ওকে অনেক বড় শাস্তি পেতে হবে। হঠাৎ করেই সুহির চোখ গেল তের দিকে। তে ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। তখন সুহি মনে মনে একটা বাঁকা হাসি দিল। তেই ওর এখন একমাত্র বেঁচে থাকার রাস্তা। যার জন্য ও এতটা শাস্তি পেয়েছে, আজকে তাকেই ব্যবহার করে সুহি এখান থেকে পালাবে। সুহি আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। হঠাৎ করে চোখ গেল ট্রি টেবিলের উপরে রাখা বিয়ারের কাচের বোতলের উপর। ও খুব সহজে গিয়ে সেই টেবিলের উপর থেকে বোতলটা নিয়ে ট্রি টেবিলের উপরে জোরে একটা বাড়ি মেরে ভেঙে ফেললো। সবাই কাচের শব্দ শুনে সুহির দিকেই তাকালো। হুডি পরা লোকটাও এখন সিঁড়ি থেকে নেমে দাঁড়িয়েছে। তে তো পিছনে ঘুরে সুহির দিকে তাকিয়ে একদম অবাক হয়ে গেছে। ও তো বুঝতেই পারছে না সুহি বোতলটা কেন ভাঙলো। হুডি পরা লোকটার থেকে তে অনেক দূরে দাঁড়িয়েছিল, আর তে সুহির অনেক বেশি কাছে ছিল। সুহি এক নিমেষেই তের হাত টান দিয়ে তেকে আটকিয়ে ফেললো এবং ভাঙা কাচের টুকরাটা তের গলায় ধরলো। এমন কাজ করাতে তে পুরোপুরি ভাবে হতভম্ব হয়ে গেছে। তে তো সুহিকে বাঁচাতে চেয়েছিল, তাহলে এই মেয়েটা ওর সাথে এমন কিভাবে করতে পারে? তুমি কি করছো? আমাকে ছাড়ো, আমি তো তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। এই মেয়ে, একদম চুপ। তুমি আমাকে বাঁচাতে চেয়েছিলে তাই না? এবার আমার জন্য না হয় তুমিই মরে যাও। তের গলায় কাচের টুকরা ধরাতে হুডি পরা লোকটা সুহির দিকে গান পয়েন্ট করলো। এই কাজটা ভুলেও করবেন না স্যার। আপনার প্রাণ ভোমরা কিন্তু এখন আমার কাছে বন্দী। শুধুমাত্র কাচের টুকরাটা একটু গলায় চেপে ধরবো, সাথে সাথে আপনার জান একদম সারা জীবনের মতো উপরে চলে যাবে। তুই এমন কথাই তে কিছুই বুঝতে পারলো না। কি বলছে মেয়েটা এসব? এই লোকটার প্রাণ ভোমরা মানে? আর এই লোকটাই বা কে? জীবনের সবচেয়ে বড় ভুলটা আজকে করে ফেললি। সেই দিনের করা ভুলগুলোর জন্য তোকে এতদিন শাস্তি পেতে হয়েছে। তাহলে ভাব আজকের এই অন্যায়ের জন্য তোকে কি শাস্তি পেতে হবে। আর আমি বা তোর কি অবস্থা করব? আমি তো তোকে আজকে ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তুই কি
করলি? তুই তো নিজের মৃত্যু নিজেই ডেকে আনলি। আই এম সরি টু সে, আজকেই তোর জীবনের শেষ দিন। যতক্ষণ এই মেয়েটা আমার কাছে আছে না, আপনি আমাকে কিছুই করতে পারবেন না স্যার। আপনার বডিগার্ড গুলোকে বলুন আমাকে এখান থেকে যেতে দিতে, তাছাড়া আমি তেকে এখানেই মেরে ফেলবো। নিজের ভালো চাস তো এখনো বলছি ওকে ছেড়ে দে। ওর গায়ে যদি একটু আঁচড়ও লাগে না, তাহলে তোর লাশ আমি কুকুর দিয়ে খাওয়াবো। সরি স্যার, আজকে যদি আমাকে মরতেই হয় না, তাহলে আমি ওকে মেরেই মরবো। মৃত্যুর পর তো তাও এটা ভেবে শান্তি পাবো যে আমি যার জন্য মরেছি আমি তাকেও মেরে এসেছি। ও আচ্ছা, ওকে মারার খুব শখ তোর, তাই না? বলেই লোকটা গান পয়েন্ট করলো, কিন্তু সুহির সামনে তো তে দাঁড়িয়েছিল। তে ভয়াতক চোখে সামনের লোকটার দিকে তাকিয়ে আছে। ওর অবস্থা এখন ডাঙ্গায় থাকা বাঘ এবং জলে থাকা কুমিরের মতো, দুদিক থেকেই ওকে ঘিরে রেখেছে। একদিকে সুহি ওর গলায় কাজ ধরে রেখেছে, অন্যদিকে ওর সামনের লোকটা ওর দিকেই বন্দুক ধরে রেখেছে। এই মুহূর্তে তে দুজনকেই ভীষণ ভয় লাগছে। ফুটি পড়া লোকটা এক পা করে তের কাছে আসতে লাগলো। লোকটাকে তের কাছে আসতে দেখে সুহি কোনো কিছু না ভেবে তের গলায় কাচের টুকরাটা অনেক জোরে চেপে ধরলো। আপনি কি করছেন? আমাকে ছাড়ুন প্লিজ, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। চুপ একদম, তোর জন্য আজকে আমার এই অবস্থা। তুই কি মনে করেছিস আমি তোকে এত সহজেই ছেড়ে দিব? সুহি এত জোরে তের গলায় কাচের টুকরাটা চেপে ধরেছিল, তে তো ব্যথায় কুঁকড়ে উঠেছে। এখন তো তের গলা কেটে তের গলা দিয়ে রক্ত বের হচ্ছিল। তের গলা দিয়ে রক্ত বের হতে দেখে ফুটি পড়া লোকটার ভয় একদম চোখ লাল হয়ে গেছে। তে পাখি! লোকটা এত জোরে চিৎকার দিয়েছে যে তে লোকটার ডাক শুনতে পেয়েছে, কিন্তু তের কান অব্দি কথাটা পৌঁছালো, মস্তিষ্ক অব্দি কথাটা পৌঁছায়নি। আমাকে ছাড়ুন, আমার গলা লাগছে তো। লাগার জন্য তো দিচ্ছি, তোকে মেরে না হয় আমি মরবো, তাতে আমার আফসোসটা তো কম হবে। নো স্যার, একদম না, এই কাজটা এখন একদমই করবেন না, একদম এগিয়ে আসবেন না। আর এক পা এগিয়ে আসলে আমি এক্ষুনি ওকে শেষ করে দিব। বাস্টারের বাচ্চা, আমি তোর অবস্থা কি করব সেটা তুই স্বপ্নেও ভাবতে পারবি না। তুই আমার কলিজাতে হাত দিয়েছিস না, আমি তোর এত ভয়ঙ্কর শাস্তি দেব, এমন ভাবে মৃত্যু দেব যে পশু পাখিও তোর লাশ দেখে মুখ ঘুরিয়ে নেবে। বলেই লোকটা আর কিছু না ভেবেই সুহির পায়ে গান পয়েন্ট করে ওকে শুট করলো। গুলিটা গিয়েই একদম বরাবর সুহির পায়ের গোড়ালিতে লাগলো। সুহি জোরে চিৎকার দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়েছে। সুহি ফ্লোরে লুটিয়ে পড়তে গার্ডগুলো এসে সুহির চারদিক থেকে গান পয়েন্ট করে একদম ঘিরে ধরেছে। এদিকে তে কান চেপে ধরে ফ্লোরে বসে পড়েছে। ওর গলাটাও প্রচন্ড রকমের ব্যথা করছে, গলা দিয়েও বেশ খানিকটা রক্ত বের হচ্ছে। ফ্লোরে বসে চোখ মুখ খিচে একদম হাউ মাউ করে কান্না করতে লাগলো। ভয়ে তো এখন ওর পুরো শরীর কাঁপাকাঁপি করছে। ফুটি পড়া লোকটা এক দৌড় দিয়ে তের কাছে চলে গেছে এবং তের সামনে বসে তেকে একদম জড়িয়ে ধরেছে। সরি জান, আমার তোমাকে রুমে রেখে আসা একদমই উচিত হয়নি। আজকে তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? আমি সরি কলিজা, আমার একটা বোকামির জন্য তুমি কতটা হার্ট হলে। লোকটার কথা শুনতেই তের কান্না থেমে গেছে। অবাক চোখে তে লোকটার দিকে তাকিয়ে আছে। ও তো ভেবেছিল এই লোকটা ওকে ক্ষতি করার জন্য এখানে নিয়ে এসেছে, কিন্তু লোকটার কথাগুলো শুনে তো এগুলো মনে হচ্ছে না। আর তের কাছেও এই লোকটার স্পর্শ অনেক বেশি চেনা চেনা লাগছে। তাহলে কি তে যেটা ভাবছে সেটাই? এটা কি তাহলে? তে লোকটাকে কিছু বুঝতে না দিয়ে হঠাৎ করে লোকটার মাথা থেকে হুডি খুলে ফেললো। লোকটার মুখে মাস্ক পরা ছিল, তবু চোখ দুটো দেখে তের চিনতে একদমই অসুবিধা হয়নি, কারণ এই দুটো চোখ তো তের অনেক বেশি চেনা। তে দ্রুত করে লোকটার মুখ থেকে মাস্কটাও খুলে ফেললো, তবু লোকটা যেন নিজেকে তের থেকে আড়াল করার চেষ্টা করছে। দ্রুত করে হুডিটা নিজের মাথায় পরে নিল। আর নিজেকে আড়াল করতে হবে না, আমার থেকে আড়াল হয়ে কি করবেন? আমি আপনাকে চিনে ফেলেছি জাঙ্কুক ভাইয়া। কথাটা বলেই তে জাঙ্কুককে এক ধাক্কাতে নিচে থেকে দূরে সরিয়ে দিয়েছে। জাঙ্কুক হতভম্ব হয়ে তের দিকে তাকিয়ে আছে। তে যে এমন একটা কাণ্ড করবে জাঙ্কুক তো তা ভাবতেই পারেনি। জাঙ্কুক এসবের জন্য একদমই প্রস্তুত ছিল না। জাঙ্কুক এত তাড়াতাড়ি এভাবে তের সামনে আসতে একদমই চায়নি, কিন্তু তেকে এভাবে মাটিতে লুটিয়ে পড়ে কান্না করতে দেখে নিজেকে আর সামলাতে পারেনি, তাই দৌড়ে এসে তেকে নিজের সাথে জড়িয়ে ধরেছিল। কিন্তু জাঙ্কুক তো ভুলে গিয়েছিল যে ও তেকে যতটুক চেনে তেও ঠিক ততটুকুই জাঙ্কুককে চেনে। জাঙ্কুক এবার নিজের মাথার হুডিটা খুলে ফেললো, যেহেতু তে ওকে চিনেই ফেলেছে। এখন আর নিজেকে লুকিয়ে কি লাভ? জাঙ্কুকের চোখ মুখ লাল হয়ে আছে। তের দিকে এগিয়ে গিয়ে তেকে জড়িয়ে ধরতে নিলেই তে তো জাঙ্কুকের থেকে শুধু পিছিয়ে যাচ্ছে। খবরদার, আপনি আমার দিকে একদম এগিয়ে আসবেন না, আপনি খুবই বাজে একটা মানুষ। তে পাখি, আমার কথাটা শোনো, একটু শোনো। কি শুনবো? আমি কিচ্ছু শুনতে চাই না আপনার থেকে। আপনি একটা বাজে লোক, আপনি মানুষ খুন করেন। আমি মানুষ কোথায় খুন করলাম? আমি তো শুধু ওর পায়ে একটা শুট করেছি, সেটাকে কি মানুষ খুন করা বলে বলো? আপনি ওর পায়ে বা কেন শুট করলেন? গুলিটা যদি অন্য কোথাও গিয়ে লাগতো, ওটা যদি মারা যেত তাহলে কি হতো? আমি ওর পায়ে শুট করেছি কারণ ও তোমাকে আঘাত করেছে, যেটা আমি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না। আর গুলি অন্য কোথাও লাগার সম্ভাবনা ছিল না, কারণ জাঙ্কুকের টার্গেট কোনো সময় মিস হয় না। আমাকে যা ইচ্ছে তাই করতে দিতে আপনার কি? আপনি কেন
পরিমাণে রাগ উঠে গেল, কারণ তে কোনো রকম ভাবে বুঝতে চাইছে না যে সুহি ওকে মেরে ফেলার চেষ্টা করছিল, আর জাঙ্কুক বেঁচে থাকতে তা কখনোই হতে দিবে না। ওকে কেন টর্চার করেছিস সেই কৈফিয়ত কি আমি এখন তোমাকে দিব? ও অন্যায় করেছে তাই ওকে আমি শাস্তি দিয়েছি, আর এতটুক শাস্তি ওর জন্য একদমই যথেষ্ট হয়নি। ওকে তো এখন আরো ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। ভয়ঙ্কর শাস্তি পেতে হবে মানে? কি শাস্তি দিবেন আপনি ওকে? সেটা তো না জানলেও হবে, তুমি আমার কাছে এসো। গলার কাটা জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, ব্যান্ডেজ করতে হবে। এবার তে অনেক দ্রুত ফ্লোর থেকে উঠে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে জাঙ্কুকও উঠে দাঁড়িয়েছে। তে এখানে থাকতে খুব ভয় লাগছে, ওর ইচ্ছা করছে এক্ষুনি এখান থেকে দৌড়ে পালিয়ে যেতে। জাঙ্কুক তের কাছে যেতে দিলেই তে তো আবার পিছপা হাঁটে। খবরদার, আপনি আমাকে একদম টাচ করবেন না, আমি মরে যাব, তবু আপনার হাতে ব্যান্ডেজ করব না। খবরদার তে, উল্টাপাল্টা কথা বলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ভালোই ভালোই বলছি, আমার কাছে এসো। আপনার মতো মানুষের কাছে যাওয়ার প্রশ্নই ওঠে না। স্টপ তে, পালানোর একদম চেষ্টা করবে না, যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে যাও। তে জাঙ্কুকের কথার কোনো পাত্তা দিল না, জোরে দৌড়ে সোজা দরজার দিকে চলে গেল। দুজন গার্ড তের পিছনে দৌড়ে যেতে নিলেই জাঙ্কুক তো পুরো অগ্নিদৃষ্টিতে তাকিয়েছে। ডোন্ট ডেয়ার টু টাচ হার, ওর থেকে 100 হাত দূরে থাকবে। ওকে ছোঁয়ার অধিকার শুধুমাত্র আমার আছে, আর কারণেই। গট ইট? বডিগার্ড দুজন হ্যাঁ সুযোগ সম্মতি জানিয়ে তের দিকে যেতে লাগলো। জাঙ্কুক দেখলো সুহি তো অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছে। এই অসভ্য মেয়েটাকে বাড়ির পেছনের গোডাউনে বেঁধে রেখে এসো। ওর পায়ে কোনো ব্যান্ডেজ বা ওষুধ লাগানোর কোনো দরকার নেই, আর ওকে খাবার দেওয়া তো দূরে থাক, এক ফোঁটা পানিও যেন না পায়। বডিগার্ড গুলো সম্মতি জানালেই জাঙ্কুক দৌড়ে বাইরে চলে গেল। তে বাইরে যেতেই ওর মাথায় আকাশ ভেঙে পড়েছে, কারণ বাইরে আরো 20-25 জন গার্ড দাঁড়িয়ে আছে। তবে তে বাইরে আসতেই গার্ড গুলো সবাই মাথা নিচু করে ফেলেছে। তবে তের ওদিকে হুদিসই নেই, সবাইকে দেখে তো তের পা অটোমেটিকলি থেমে গেছে। ভাবছে এখন চারদিক থেকে সবাই এসে ওকে ধরে ফেলবে। তবে ওর ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। ওদের সবাইকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তে অনেকটা অবাক হয়ে গেল, তবে বিষয়টা তেমন পাত্তা দিল না। আপাতত ওর এখান থেকে এখন পালাতে হবে, এখন কিছু ভাবারই সময় নেই। ও এক দৌড়ে একদম গেটের দিকে ছুটে গিয়েছে। এদিক থেকে জাঙ্কুক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে আসতেই দেখে তে তো পুরো গেটের কাছে চলে গেছে। জাঙ্কুকের এক হাতে রিভলভার ছিল। মিস কিংতে, এখনো ভালোই ভালোই বলছি, যেখানে আছো সেখানে দাঁড়িয়ে যাও, না হলে আমার কথার অবাধ্য হওয়ার ফল কিন্তু হাড়ে হাড়ে টের পাবে। আজ অব্দি এখান থেকে আমার অনুমতি ছাড়া কোনো গ্যাংস্টার পর্যন্ত বের হতে পারেনি, সেখানে তুমি তো একটা সামান্য পুচকে বাচ্চা মেয়ে। তো আমি এখনো বলছি, আমার কাছে চলে এসো। জাঙ্কুক কি বলছে এদিকে তের কিছুই যায় আসে না। জাঙ্কুকের কথাতে মোটেও কানে তুললো না, আরো জোরে ছুট লাগালো। তেকে আরো জোরে ছুটতে দেখে জাঙ্কুকের মাথা আরো বেশি গরম হয়ে গেছে। ও তো এখন নিজের রাগকে কন্ট্রোল করতে পারলো না। ও তো নিজের হাতে থাকা গানটা যেদিকে তে ছুটে যাচ্ছে সেদিকে পয়েন্ট করলো এবং কিছু না ভেবেই ট্রিগারে চাপ দিল। গুলিটা গিয়ে একদম সোজা